গণপরিষদ তো ৭০ সালে একটা পাকিস্তান আমলে পাকিস্তানি সরকারের কাঠামোতে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন অনুযায়ী পাকিস্তানি কর্তৃপক্ষ নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ নিজেদের একটা দেশ তৈরি করেছে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তো সুতরাং শেখ মুজিবুর রহমানের একটা ভিত্তি ছিল যে অ্যাটলিস্ট আপনার তার কিছু নির্বাচিত প্রতিনিধি যেই আমলে হোক না জনগণই তাদেরকে বেছে নিয়েছিল, যেহেতু জনগণের প্রদত্ত রায়কে পাকিস্তান সরকার উপেক্ষা করেছে, জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় অনুযায়ী আপনার সেই তারা একটা স্বাধীন বাংলাদেশের জন্য একটা সংবিধান রচনা করেছেন থ্রু দ্যাট গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট কাউন্সিল, এমসিএ বলতো, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট কাউন্সিল। এখন কথা হচ্ছে কি যে হোয়াট উইল বি দ্য ফরমেশন, যদি ধরেও নেই আইডিয়ালি তাদের প্রস্তাবটা যে গণপরিষদের নির্বাচন, হোয়াট উইল বি দ্য ফরমেশন অফ দ্যাট গণপরিষদ। গণপরিষদের সদস্যের সংখ্যা ৩০০ না ৩০ জন না কতজন, এবং নির্বাচনী এলাকা কি হবে, এটা ম্যান্ডেট কে দেবে, এটা আইনি ভিত্তি কী হবে, আইনি কাঠামো কী হবে, এটা অনেক 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 প্রশ্ন এইগুলো নিয়ে, তাই না? এবং এই বিষয়গুলো কি শুধুমাত্র একটা রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে হয়? রাষ্ট্রপতি তো সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন, রাষ্ট্রপতিও তো সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন, সুরক্ষার শপথ নিয়েছেন রাষ্ট্রপতি। তাহলে একটা জটিল এই সমস্ত দফা দাবি তুলে একটা দেশকে একটা জটিল জায়গায় তুলে নেওয়া হচ্ছে। তারপরে আমি আজকে আমি তো যেহেতু আমি রাজনীতি করি, সামনে নির্বাচন, আমার নিজস্ব নির্বাচনী এলাকাতে যেতে হয় অন্যান্য, এবং আমি দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কয়েকটি জেলায়, তো সেখানে যেয়ে দেখি জামাত ইসলাম নামক একটি সংগঠনের তাদের প্রার্থীদের অনেক পোস্টার। আজকে বিকেলবেলা আমাকে একটু যেতে হয়েছিল মিরপুর অঞ্চলে, সেখানে দেখলাম লেখা আছে জামাত ইসলামী মনোনীত একজন প্রার্থীর নাম আছে। আমি যেহেতু নির্বাচন তফসিল ঘোষণা হয় না, আমি এই জন্য উল্লেখ করলাম না, কিন্তু একেবারে বিলবোর্ড ঠিলবোর্ডের মধ্যে জামাত ইসলামের মনোনীত নির্দিষ্ট আসন উল্লেখ করা প্রার্থীর নাম উল্লেখ করা আছে সেই বিলবোর্ডে। অপর দিক থেকে গতকালকের একটা রিপোর্ট দেখলাম, জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ আবু তাহের সাহেব বলেছেন যে পিআর পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অথবা সংখ্যানুপাত নির্বাচন ছাড়া তারা নির্বাচন হতে দেবেন না, যাবেন ইত্যাদি ইত্যাদি। একদিকে তাদের ৩০০ আসনে তাদের দলীয় প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড এবং মনোনয়ন সুনির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে, এটা আবার অপর দিক থেকে পিআর সিস্টেমের কথা তারা বলছেন, এটা খুবই সাংঘর্ষিক। একদিকে মনোনয়ন দিয়ে রেখেছেন, অপর দিক থেকে পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না, তাহলে তাদের আগে ওই নির্বাচনগুলো বাতিল মনোনয়নগুলো বাতিল করা উচিত, পোস্টার টোস্টারগুলো উইথড্র করা উচিত ছিল। হোয়াট এভার, সব কিছু মিলে আমার কাছে এটা মনে হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো পার্টিকুলার যারা পিআর এবং গণপরিষদের কথা যারা বলছেন, তারা বিষয়টা বুঝছেন কি না, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি এটা বলতে চাচ্ছি না তারা বোঝেন না আমি বুঝি তা বলতে চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা খুবই কনফ্লিক্টিং নেচারের, প্রচণ্ড কনফ্লিক্টিং নেচারের। এখন দেশের তো যেটা সাইবে বলেছেন, দেশের এই মুহূর্তে একটা সত্যি সত্যি একটা নির্বাচিত সরকার দরকার। আপনি দেখবেন যে আজকে শাহবাগের মোড়ে আপনার আপনার প্রকৌশলের ছাত্ররা একটা অবরোধ ডেকে বসেছে, এর আগে নানা শ্রেণী ডাকতো। আমি বহুত আগে থেকে একটা কথা বলছিলাম, তত্ত্বাবধায়ক তো নাই, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ডে ওয়ান থেকে বলে দেওয়া উচিত ছিল যে বাইরে আমরা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, বাংলা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলে, এটার ইংরেজি হলো ইন্টারিম। ইন্টারিম মানে হচ্ছে সুতরাং কথা মেজর কোনো কোর্স নেয়ার কোনো ক্ষমতা তাদের নাই, এখতিয়ার নাই। তারা বলে দিতে পারতেন, ওয়েল আমরা তোমার দফা দাবিগুলো রিসিভ করছি, আই এম সেন্ডিং ওয়ান অফ মাই রিপ্রেজেন্টেটিভ ফ্রম মাই অফিস টু রিসিভ ইউর মেমোরেন্ডাম অর লাইক দ্যাট, এবং উইল ফরওয়ার্ড ইট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট ইন ফিউচার, নির্বাচিত সরকারকে প্রেরণ করব। এখন তারা বলছে যে শাহবাগে এসে তাদের দফা দাবিগুলো মানতে হবে। এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাবিগুলো কি, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। আচ্ছা, এটা কি নতুন ব্যাপারে কি এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে হঠাৎ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লেখে? তা তো না।